আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির এখনকার আয়োজনে। জানিয়ে দিচ্ছি হাতে থাকা সর্বশেষ আপডেট। রুশ গুপ্তচর দিয়ে ইসরায়েলি বাহিনীর গোপন তথ্য হাতিয়ে নিল ইরান। বাড়ছে মস্কো, তেহরান, তেল আভিভ উত্তেজনা। ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে ইসরায়েল। ভারত কোন ভয়ে শত শত কামিকাজে ড্রোন কিনছে, উদ্দেশ্য কি? হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোনো শক্তির। ভারতে বাংলাদেশ হাই কমিশন হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করল ঢাকা। পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা পুতিনের, মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য। নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান ইমরান খানের। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। রুশ গুপ্তচর দিয়ে ইসরায়েলি বাহিনীর গোপন তথ্য হাতিয়ে নিল ইরান। বাড়ছে মস্কো, তেহরান, তেল আভিভ উত্তেজনা। ইসরায়েলে অবস্থানরত এক রুশ নাগরিককে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা সংস্থা। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, অভিযুক্ত ব্যক্তি সেনা ঘাঁটি, বন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ছবি তুলে সেগুলো ইরানি গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছিলেন। প্রতিটি কাজের জন্য তাকে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ পরিশোধ করা হতো। ইসরায়েলি পুলিশ ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের যৌথ বিবৃতিতে জানানো হয়, ওই রুশ নাগরিক কাজের অনুমতিপত্র নিয়ে ইসরায়েলে বসবাস করছিলেন। তদন্তে দেখা গেছে, তিনি ইরানি গোয়েন্দা হ্যান্ডলারদের সরাসরি নির্দেশে কাজ করতেন এবং দেশের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনার ছবি ও তথ্য সংগ্রহ করতেন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কয়েকটি ঘাঁটি, গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ও জ্বালানি অবকাঠামোর আশপাশে নিয়মিত যাতায়াত করতেন। এসব কার্যক্রমকে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। এই গ্রেপ্তার এমন এক সময়ে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল একাধিক গুপ্তচর বৃত্তির মামলা উন্মোচন করেছে, যেগুলোকে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ইরানের বহু দশকের মধ্যে সবচেয়ে বড় অনুপ্রবেশ প্রচেষ্টা হিসেবে আখ্যা দিয়েছেন। ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো দাবি করছে, তেহরান সরাসরি সংঘাত এড়িয়ে গোপন নেটওয়ার্ক ও প্রক্সি ব্যবহার করে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে। বিশেষ করে বিদেশি নাগরিক, অভিবাসী শ্রমিক ও আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের টার্গেট করে নিয়োগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তদন্তে উঠে এসেছে, অভিযুক্ত রুশ নাগরিককে অর্থ দেয়া হতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, যাতে লেনদেনের উৎস ও গন্তব্য শনাক্ত করা হয় কঠিন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞার আওতায় থাকা ইরান ক্রমশই ক্রিপ্টোকারেন্সিকে গোপন অর্থ প্রদানের মাধ্যম হিসেবে ব্যবহার করেছে। এক ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, আমরা একটি সুপরিকল্পিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছি, যার লক্ষ্য ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা ও বন্দর নির্ভর অর্থনীতির দুর্বল দিকগুলো চিহ্নিত করা। দীর্ঘদিন ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে প্রকাশ্য যুদ্ধের বদলে ছায়া যুদ্ধ চলছে। সাইবার হামলা, গুপ্ত হত্যা, নাশকতা ও গুপ্তচর বৃত্তির অভিযোগে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে করে আসছে। সাম্প্রতিক ওই ঘটনা সেই ছায়া যুদ্ধের আরেকটি অধ্যায় বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরায়েল আনুষ্ঠানিকভাবে ইরানের অভিযোগ অস্বীকারের প্রতিক্রিয়া এখনো পায়নি, তবে অতীতে তেহরান বারবার দাবি করেছে ইসরায়েল তাদের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু নিরাপত্তা নয়, কূটনৈতিকভাবেও সংবেদনশীল, কারণ এতে রাশিয়া, ইরান ও ইসরায়েলের জটিল সম্পর্কের ওপর নতুন করে আলো পড়ছে, যা মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতিতে আরও অনিশ্চয়তা যোগ করতে পারে। ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে ইসরায়েল। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ও সামরিক পুনর্গঠন নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে ইসরায়েলে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের বরাতে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, তেহরান তার ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত সম্প্রসারণ করছে, যা ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করতে পারে। ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানায়, এই পরিস্থিতিতে দেশটির শীর্ষ কর্মকর্তারা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বিভিন্ন বিষয়ে অবহিত করার প্রস্তুতি নিচ্ছে। তাদের আশঙ্কা, কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ভবিষ্যতে আরও বড় সংকটের জন্ম দিতে পারে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে বলা হয়েছে, সাম্প্রতিক হামলা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার সামরিক অবকাঠামো পুনর্গঠনে সক্ষম হয়েছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা, নির্ভুলতা এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দিচ্ছে তেহরান। ইসরায়েলের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, এটি কেবল ভবিষ্যতের সম্ভাব্য হুমকি নয়, কিছু ক্ষেত্রে এটি তাৎক্ষণিক ঝুঁকির পর্যায়ে পৌঁছেছে। তার মতে, ইরানের এই অগ্রগতি শুধু ইসরায়েলের জন্য নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ভারসাম্যকে প্রভাবিত করতে পারে।
ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন ওয়াশিংটনের অবস্থান এই সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সেই কারণেই ডোনাল্ড ট্রাম্পকে ইরান পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে ব্রিফ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কূটনৈতিক চাপ, নতুন নিষেধাজ্ঞা কিংবা সীমিত সামরিক অভিযানের মতো বিকল্পগুলো আলোচনায় আসতে পারে। ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে সরাসরি যুদ্ধের বদলে ছায়া যুদ্ধ চলমান। সাইবার হামলা, সামরিক স্থাপনায় আঘাত এবং পরোক্ষ সংঘর্ষের মাধ্যমে দুই পক্ষই একে অপরের ওপর চাপ সৃষ্টি করছে। সাম্প্রতিক সামরিক হামলা ও পাল্টা প্রতিক্রিয়ার পর এই উত্তেজনা আরও তীব্র হয়েছে। আঞ্চলিক বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুধু প্রতিরক্ষা নয়, রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূ রাজনৈতিক বাস্তবতায় নতুন করে নিরাপত্তা শঙ্কায় ভুগছে নয়াদিল্লি। নিরাপত্তা ও আঞ্চলিক সম্পর্কের বিষয়ে নতুন করে হিসাব নিকাশ শুরু করেছে ভারত। চলতি বছরের মে মাসে পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাতের পর এবং একই সাথে বাংলাদেশকে ঘিরে রাজনৈতিক ও কৌশলগত অনিশ্চয়তা বাড়তে থাকায় নয়াদিল্লির উদ্বেগ আরও তীব্র হয়েছে। এই প্রেক্ষাপটে সেনা, নৌ ও বিমান বাহিনীর জন্য প্রায় 850টি কামিকাজে বা আত্মঘাতী ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রশ্ন উঠছে, এই বড় পরিসরের সামরিক প্রস্তুতির পেছনে ভারত আসলে কোন আশঙ্কায় ভুগছে এবং এর মূল উদ্দেশ্যটা কি? ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে নয়াদিল্লির নিরাপত্তা উদ্বেগ এখন আর শুধু চীন ও পাকিস্তান কেন্দ্রিক নয়, বরং বাংলাদেশকেও নতুন করে কৌশলগত বিবেচনায় আনতে শুরু করেছে ভারত। দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তবর্তী রাজ্যগুলোর নিরাপত্তা, অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং আঞ্চলিক শক্তির প্রভাব সব মিলিয়ে বাংলাদেশ এখন ভারতের নিরাপত্তা বিশ্লেষণে একটি গুরুত্বপূর্ণ ভ্যারিয়েবল হয়ে উঠেছে। পাকিস্তানের ক্ষেত্রে ভারতের উদ্বেগ মূলত সামরিক ও নিরাপত্তা কেন্দ্রিক। সাম্প্রতিক সংঘাতে ড্রোন ও প্রযুক্তি নির্ভর যুদ্ধ কৌশলের ব্যবহার ভারতকে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে সংঘাত হবে স্বল্প সময়ের, দ্রুত সিদ্ধান্ত নির্ভর এবং প্রযুক্তি নির্ভুল। পাকিস্তানের সামরিক সক্ষমতা ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারত নিজেকে আরও প্রস্তুত করতে চাইছে। অন্যদিকে বাংলাদেশকে ঘিরে উদ্বেগ ভিন্ন মাত্রার। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন, অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল, আসাম, ত্রিপুরা, মিজোরাম ও মেঘালয়ের নিরাপত্তার সাথে বাংলাদেশ সরাসরি যুক্ত থাকায় নয়াদিল্লির আগাম প্রস্তুতির পথেই হাঁটছে। ইরানের সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ বাহিদি বলেছেন, যুক্তরাষ্ট্র সহ কোনো বহিরাগত শক্তিরই লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে নিরস্ত্র করার সুযোগ নেই। তিনি দাবি করেন, হিজবুল্লাহ কার্যত ইসরায়েলি শাসন ব্যবস্থাকে অচল করে দিয়েছে। শনিবার এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি বলেন, হিজবুল্লাহ জায়োনিস্ট শাসনের সেনাবাহিনীকে কার্যত অক্ষম করে দিয়েছে। তিনি বলেন, যদিও লেবাননের আকাশসীমা জায়োনিস্ট শাসনের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা দূর থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করছে, তবুও ইসরায়েল স্থলযুদ্ধে প্রবেশ করার সাহস পাচ্ছে না। ইরানের এই সামরিক কর্মকর্তা বলেন, ইসরায়েল জানে যে স্থলযুদ্ধে নামলে সেটি হিজবুল্লাহর পক্ষেই যাবে, কারণ স্থলভাগে জায়োনিস্ট শাসন ইতোমধ্যে চূর্ণ হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল বাহিদি জোর দিয়ে বলেন, তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস পায় না। তিনি আরও বলেন, ফিলিস্তিনের মুক্তি ছাড়া প্রতিরোধ আন্দোলনের দর্শন অর্থহীন। তার ভাষায়, প্রতিরোধের হৃদয় হচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতা। ইরানি এই জেনারেল বলেন, ফিলিস্তিন ইস্যু ইসলামী বিপ্লবের অন্যতম প্রধান আদর্শ ছিল এবং এখনও রয়েছে। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনের মুক্তি বিপ্লবের মহান আন্দোলনকে একটি উজ্জ্বল ও গৌরবময় ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়ার পূর্ব শর্ত। সূত্র তাসনিম নিউজ এজেন্সি। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনায় দিল্লি যে ব্যাখ্যা দিয়েছে সেটি প্রত্যাখ্যান করেছে অন্তর্বর্তী সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই প্রতিক্রিয়া জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এর আগে দিল্লির বাংলাদেশের হাই কমিশনে হামলা প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ঘটনাটি নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যম বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে। প্রকৃতপক্ষে শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে বাংলাদেশের ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং বাংলাদেশের সব সংখ্যালঘু সুরক্ষার দাবি তোলে। তিনি বলেন, এই ঘটনায় নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা বা নিরাপত্তাজনিত পরিস্থিতি সৃষ্টি হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ওই দলকে ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনার দৃশ্যমান প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে জানিয়ে মুখপাত্র বলেন, আমাদের কর্মকর্তারা বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে ভারতের গভীর উদ্বেগ জানানো হয়েছে।
ভারত দীপু চন্দ্র দাসের বর্বর হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পুরো ভূখণ্ড দখলের লক্ষ্য থেকে এখনো সরে আসেননি। একই সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ থাকা ইউরোপের কিছু এলাকা পুনরুদ্ধারের উচ্চাকাঙ্ক্ষাও তার অপরিবর্তিত রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সর্বশেষ মূল্যায়নে উঠে এসেছে এই তথ্য। বিষয়টি সম্পর্কে অবগত 6টি সূত্র যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যমকে জানিয়েছে। এই তথ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ইউক্রেন শান্তি আলোচকদের অবস্থানের সাথে স্পষ্ট বিরোধ সৃষ্টি করেছে। ট্রাম্প দাবি করেন পুতিন যুদ্ধ থামাতে চান, যদিও গোয়েন্দা প্রতিবেদন বলছে ভিন্ন কথা। সূত্র জানায় সর্বশেষ গোয়েন্দা মূল্যায়নটি করা হয়েছে গত সেপ্টেম্বরে। রিপোর্টে বলা হয় পুতিন ইউরোপের জন্য হুমকি নন। রুশ নেতার এমন দাবি বাস্তবতার সাথে সাংঘর্ষিক। 2022 সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য একই মত ধরে রেখেছে। ইউরোপীয় দেশগুলো তাদের গোয়েন্দা সংস্থার মূল্যায়নও একই ধরনের, অর্থাৎ তাদের মতে পুতিন ইউক্রেন ছাড়াও সাবেক সোভিয়েত ব্লকের অঞ্চলগুলো এমনকি ন্যাটো জোটভুক্ত দেশসমূহ দখলের ইচ্ছা পোষণ করেন। মার্কিন হাউস ইন্টেলিজেন্সের কমিটি সদস্য মাইক কুইগলি বলেন, গোয়েন্দা তথ্য সবসময় জানিয়েছে পুতিন আরও বেশি চান। ইউরোপীয় নেতারাও এতে নিশ্চিত। বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় 20% ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। এর মধ্যে আছে লুহানস্ক ও দোনেস্ক প্রদেশের বেশিরভাগ অংশ, পূর্বাঞ্চলের শিল্প সমৃদ্ধ দনবাস, জাপোরঝিয়া, খেরসন এবং কৌশলগত ক্রিমিয়া উপদ্বীপ। এইসব অঞ্চল সহ 4টি প্রদেশকে রাশিয়ার অংশ বলে দাবি করেন পুতিন। অন্যদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের দোনেস্কের যে ছোট অংশ এখনো কিয়েভের দখলে আছে তা থেকে সেনা প্রত্যাহারের জন্য চাপ দেয়া হচ্ছে, যা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং অধিকাংশ ইউক্রেনীয়রা প্রত্যাখ্যান করেছেন। তোষাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে 17 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ইমরানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ এই কারাদণ্ডকে রাজনৈতিক প্রতিশোধ হিসেবে অভিহিত করেছে। পিটিআই এর জ্যেষ্ঠ নেতা আসাদ কায়সার পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা এক সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, কারাবন্দী ইমরান তার কাউন্সিল সালমান সাফদারের বরাতে বলেছেন, ইমরান খান যা কিছুই হোক, আমি কারো কাছে কোনো কিছুর জন্য ক্ষমা চাইব না, আর এ ব্যাপারে আমি আমার অবস্থানে অঙ্গীকারবদ্ধ। এছাড়া নিজ সমর্থকদের আন্দোলনের প্রস্তুতিও নিতে বলেছেন তিনি। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের থেকে প্রাপ্ত উপহার নিয়ে প্রতারণার অভিযোগ সংক্রান্ত মামলায় ইমরান ও তার স্ত্রীকে 17 বছর কারাবাসে সাজা দিয়েছে আদালত। শনিবার রাজধানী ইসলামাবাদের অ্যাকাউন্টেবিলিটি কোর্টের স্পেশাল জজ শাহরুখ আরজুমান্দ এই রায় ঘোষণা করেন। 2022 সালের এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারানোর প্রায় 1.5 বছর পর 2023 সালের আগস্টে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। প্রথমে তাকে পাঞ্জাবের আটক কারাগারে রাখা হয়েছিল, পরে সেপ্টেম্বরে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। নিরাপত্তাজনিত কারণে আদিয়ালা কারাগারেই আদালতের এজলাস বসেছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। তোষাখানা সম্পর্কিত 2টি মামলায় ইমরান ও বুশরাকে এই সাজা দেয়া হয়েছে। মামলায় কারাবাসে সাজার পাশাপাশি ইমরান ও বুশরার প্রত্যেককে 1,64,00,000 রুপি করে জরিমানা প্রদানেরও নির্দেশ দিয়েছে আদালত। এরই সাথে শেষ করব জাগো টিভির এখনকার আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রুশ গুপ্তচর দিয়ে ইসরায়েলি বাহিনীর গোপন তথ্য হাতিয়ে নিল ইরান, বাড়ছে মস্কো, তেহরান, তেল আভিভ উত্তেজনা। ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে ইসরায়েল। ভারত কোন ভয়ে শত শত কামিকাজে ড্রোন কিনছে, উদ্দেশ্য কি? হিজবুল্লাহকে নিরস্ত্র করার সাহস নেই কোনো শক্তির। ভারতে বাংলাদেশ হাই কমিশন হামলা নিয়ে দিল্লির বিবৃতি প্রত্যাখ্যান করল ঢাকা। পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা পুতিনের, মার্কিন গোয়েন্দাদের চাঞ্চল্যকর তথ্য। নেতাকর্মীদের দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান ইমরান খানের। এই ছিল আজকের জাগো টিভিতে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।